প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মূত্রথলি বা ব্লাডারের টিউমার ও তার চিকিৎসা। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক আশরাফ উদ্দিন মল্লিক 1954 সালের ডিসেম্বরে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু মূত্রথলির টিউমার, তো আমি শুরুতেই জানতে চাইবো যে মূত্রথলির টিউমারের লক্ষণগুলো কি? আচ্ছা, মূত্রথলির টিউমার হলো প্রস্রাবের থলি ভিতরের যে ওয়াল আছে সেই ওয়ালে কোনো টিউমার হইলে সেটাকে মূত্রথলির টিউমার বলি। সেটা দুই রকম হইতে পারে, একটা বেনাইন আর একটা হলো ম্যালিগনেন্ট। বেনাইনটা খুব ভেরি রেয়ার, সাধারণত ম্যালিগনেন্টটাই হয়, বেশি হয়। তার প্রধান লক্ষণ হলো তার প্রস্রাবের সাথে রক্ত যাবে। আচ্ছা, সেটা চোখে দেখাও যেতে পারে, রক্তটা চোখে দেখা নাও যেতে পারে। সুতরাং যখন দেখা যায় তখনই শুধু ডাক্তারের কাছে দৌড়ে আসে, কিন্তু যখন দেখা যায় না তখন তো আসে না, হয়তো প্রস্রাবে একটু জ্বালা পোড়া বা এই জাতীয় আছে, এটাই মেইন সমস্যাটা হয়। আচ্ছা, রক্ত যাওয়া। আচ্ছা, প্রধানত এইটাই মূল লক্ষণ। মূল। আচ্ছা, আর সাথে আর কিছু কি থাকতে পারে? থাকতে পারে, যদি খুব বড় হয়ে যায় তো তলপেটে শক্ত লাগবে, মনে হয় যে একটা চাকা হয়েছে, খুব বড় হয়ে গেলে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের টিউমারটা যদি মূত্রথলির মুখের কাছে হয় তার ফট করে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। আচ্ছা, তখন সে দৌড়ে আসে যে আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আচ্ছা স্যার, এই টিউমারগুলোর কারণ কি? কারণগুলোর আননোন। তারপরেও দেখা গেছে যে মূত্রথলির টিউমার মানে ক্যান্সারটাই কিছু কিছু কেমিক্যাল দ্বারা তৈরি হয়। যেমন বিশেষ করে যারা ব্যাটারি তৈরি করে ফ্যাক্টরিতে কাজ করে, রাবার ফ্যাক্টরিতে কাজ করে, সিগারেট বিড়ি তামাক ফ্যাক্টরিতে কাজ করে, তাদের দেখা গেছে এইগুলো একটু বেশি হইতে। আচ্ছা, এছাড়াও হয় বিভিন্ন রকম কেমিক্যাল খাওয়ার জন্য সেটা হয়। আচ্ছা, এই যে খাদ্যদ্রব্যের ভেজাল বা এই ব্যাপারগুলো তাহলে আসছে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি কোনো এমন কোনো ব্যাপার আছে যে কোনো নির্দিষ্ট বয়স বা পুরুষ বা মহিলা কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, এরকম কোনো ব্যাপার? পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে কম হয়। আচ্ছা, সাধারণত দেখা গেছে যে 25 থেকে 60 বছর এইটা মেইনলি এই টাইমটা বেশি দেখা যায়। আচ্ছা, 25 থেকে 60 এই সময়টাতেই বেশি আক্রান্ত হয়। আচ্ছা স্যার, আমরা তো শুনলাম যে যেহেতু আপনি বললেন যে টিউমারের ক্ষেত্রে ম্যালিগনেন্ট বা ক্যান্সার বলি আমরা যেটাকে, সেই টিউমারটাই বেশি হচ্ছে, তো স্যার সেই ক্ষেত্রে চিকিৎসার অপশনগুলো বা চিকিৎসার সুযোগ কি কি আছে আমাদের দেশে? চিকিৎসার ভালো সুযোগই আছে। আমরা করি সেটা ওপেন করে মূত্র টিউমারটাকে ফেলে দিই। এখন এটা তেমন হয় না, আমরা একটা যন্ত্রের মাধ্যমে, যেটাকে বলা হয় রিসেক্টোস্কোপ, প্রস্রাবের রাস্তা দিয়ে যন্ত্রটা দেখে টিভির মধ্যে ওই ভিতরের ছবিটা দেখে এটাকে আমরা রিসেকশন করে দিই একটা যন্ত্রের মাধ্যমে। রিসেকশন করে দিয়ে সম্পূর্ণ চেঁচে উঠায় ফেলি, বাইর করে নিয়ে আসি এবং এটা পরীক্ষা করতে দিই কোন স্টেজে এটা আছে। স্টেজ অনুসারে চিকিৎসারও ডিফারেন্ট হয়। আচ্ছা, তারপরেও তার চিকিৎসার একটা থেকে যায় যে ফেলে দেওয়ার পরও এটা 100 ভাগ রিকারেন্ট হবেই, পুনরায় দেখা দিবে। এই দেখা দেওয়াটা 3 মাস না হয়, যদি 1 বছর হয় তাহলে 1 বছর সে ফ্রি ডিজিজ থাকবে। এই জন্য আমরা কিছু মূত্রথলির ভিতরে ঔষধ দিই। আচ্ছা, যেমন আছে মিটোমাইসিন সি, একটা কেমিক্যাল জাতীয়। আরেকটা দেওয়া হয় বিসিজি, যে টিউবারকুলোসিস জন্য যে বিসিজি দেওয়া হয়, সেই বিসিজি আমরা এটার ভিতরে ঢোকায় দিই। দেওয়ার পলিসি আছে, 50 ml নর্মাল সেলের মধ্যে বিসিজিটা ডিজলভ করে এটাকে মূত্রথলির ভিতরে ঢোকায় দিই, 1 ঘন্টা তারা রেখে দিই, তারপরে সে প্রস্রাব করে ফেলে দিবে। এইভাবে প্রতি সপ্তাহে একবার দিলে দেখা গেছে কি যে ওই যে আবার পুনরায় দেখা দেওয়া এটা দেরি হয়ে যায়, কিন্তু আমরা বন্ধ করতে পারি না, ডিলে হয়, কিন্তু আমরা বন্ধ করতে পারি না যে পুনরায় রিকারেন্স হবে কি হবে না, হবেই। তো এইভাবে আমরা সাধারণত চিকিৎসা। আর যদি দেখা যায় পরীক্ষার পর হিস্টোপ্যাথোলজির পর যে টিউমারটা ওয়ালের ভিতরে ঢুকে গেছে,
মাসেল ওয়ালের ভিতরে ঢুকে গেছে, অবশ্যই তাকে ভিগরাসলি চিকিৎসা দিতে হবে। হয় সম্পূর্ণ মৃত্যুতুল্যে ফেলে দিতে হবে, যে ইন্টেস্টাইন থেকে মূত্রথলি বানাইতে হবে, অথবা ইউরেটার যেটা এই স্কিনের থেকে বাইর করে দিতে হবে, যাতে সম্পূর্ণ টিউমারটা ফেলে দিলেও থেকে যায় ব্লাডের মধ্যে। তারপরে তাকে কিমোথেরাপি দিতে হবে। আচ্ছা, এটা হলো দেওয়া। আরেকটা হলো যে রেডিয়েশনের মাধ্যমে দিয়েও আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। মাল্টিপল প্রসেসে আগাইতে হয় এটা চিকিৎসার জন্য, অত্যন্ত ব্যাড। আচ্ছা, মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে এই যে টিউমারগুলো, এগুলোর চিকিৎসার পরবর্তীতে প্রগনোসিস খুব বেশি ভালো না? প্রগনোসিস ভালো না বলবো না, আধুনিক চিকিৎসা আমি বলবো না যে প্রগনোসিস ইজ ব্যাড, নো। ইয়েস, দ্যার ইজ চিকিৎসা আসে অবশ্যই, কিন্তু একটি মনে রাখতে হবে, চিকিৎসা দেওয়ার পর তাকে একটা ফলো আপে রাখতে হবে স্ট্রংলি। আচ্ছা, চিকিৎসার তাহলে সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কি কি করণীয়, চিকিৎসার পরবর্তী কি কি করণীয় রোগীর ক্ষেত্রে? চিকিৎসার তাকে 3 মাস, 6 মাস, 1 বছর পর পর এসে চেক আপ করাইতে হবে। আচ্ছা, যদি আলট্রাসোনোগ্রাম হোক বা সিটি স্ক্যান হোক বা অন্য প্রসেসে হোক, যদি পুনরায় দেখা দেয় আবার এটাকে চেঁচে রিসেকশন করে ফেলে দিতে হবে। আচ্ছা, এইভাবে তাকে চলতে হবে সারাটা জীবন। আচ্ছা, বাদ বাকি পুরোটা সময় তাকে এভাবেই চলতে হবে। আচ্ছা স্যার, নির্দিষ্ট কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে কি তাকে যেতে হবে? তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন কি আসবে? না, অ্যাভয়েড করতে হবে। তামাক, সিগারেট করা, তার সে যদি ইন্ডাস্ট্রিতে, রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে, সেটা থেকে চলে আসা, অন্য প্রফেশনে চলে যাওয়া, সিগারেট খাওয়া বন্ধ রাখতে হবে, অত্যন্ত এটি করতেই হবে। তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। স্যার, এই আপনি তো বললেন যেহেতু ক্যান্সারের প্রসঙ্গ এসেছে, স্যার এই ক্ষেত্রে যে আপনি বললেন যে কেমোথেরাপির যে প্রয়োজনীয়তা বা এই ব্যাপারগুলো স্যার একটু যদি আমাদেরকে বলতেন। কেমোথেরাপি তো দিতে হবে। জি স্যার, সেটাই একটু জানতে চাচ্ছিলাম যে কেমোথেরাপির ক্ষেত্রে রোগীরা কি করণীয় বা পরবর্তীতে তারা কি করবে, এটা একটু যদি বলতেন। যে ড্রাগগুলো দেওয়া হয় অ্যাকচুয়ালি ক্যান্সার সেলটাকে কিল করার জন্য, মেরে ফেলার জন্য কেমোথেরাপি দেওয়া হয়। তো ব্লাডার টিউমারের ক্ষেত্রে এটা হলো ইন্ট্রাভেসাইকেল, মানে মূত্রথলির ভিতরে কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি। বিসিজি যেটা দেওয়া হয় সেটা হলো ইমিউনোথেরাপি। আচ্ছা, আর এমনি কেমিক্যাল মিটোমাইসিন সি, এড্রিয়ামাইসিন, যেগুলো এগুলো কেমিক্যাল, এটা কিমোথেরাপি, এটা মূত্রথলির ভিতরে দিয়া প্রস্রাব করে ফেলে দিবে, এটা একটা গেল। আরেকটা আছে ভেইনের ভিতরে দিবে, সাধারণত অনকোলজিস্টরাই সেটা তারা কিমোথেরাপি দেন, কি ডোজে দিতে হবে, কতটুকু দিতে হবে, এটা অনকোলজিস্টরাই ঠিক করেন। আমরা এরপরে রেফার করি টু অনকোলজিস্ট। আচ্ছা, সেক্ষেত্রে প্রথম চিকিৎসাটা আপনাদের কাছেই হচ্ছে, পরবর্তীতে তারা অনকোলজিস্ট ফলো আপের জন্য আসতে হবে আপনাদের, সেটা আপনাদের কাছেই আবার আসতে হবে। আচ্ছা স্যার, একটু তো জানলাম, এই ক্ষেত্রে একটু বলতে চাই যে রোগীদের যে যে রিকারেন্স বা ব্লাডারের টিউমার যে হচ্ছে, এটা কি এখান থেকে দূরে থাকার বা এখান থেকে মুক্তি পাবার কি কোনো সচেতনতা বা কোনো কিছু কি তাদেরকে এখান থেকে দূরে রাখতে পারে কিনা এই অসুখটা থেকে? কঠিন, তারপরেও আমি যে কয়েকটা কজ বললাম, আচ্ছা, যে রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করে যারা, সিগারেট স্মোকার, তারপরে ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করে, এই জাতীয় কেমিক্যালতে কাজ করে, তাদেরকে প্রফেশনটা চেঞ্জ করে নেওয়া। আচ্ছা, এবং এটা কঠিন। সে তো রাবার ফ্যাক্টরিতে কাজ করবে, আমার তো জীবিকা, ইয়েস, এটা তো আমি বলবো কিভাবে যে হয় চেঞ্জ করো। আচ্ছা, সেক্ষেত্রে এই কেমিক্যালগুলোই মূলত কারণ, সেহেতু এগুলো থেকে আপনি দূরে থাকতে বলবেন। আচ্ছা স্যার, বাংলাদেশে যে আপনি যে চিকিৎসার যে সুযোগগুলো বললেন, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের চিকিৎসার কি কোনো তারতম্য আছে কিনা? আছে। আমাদের দেশে বহির্বিশ্বের যে এখন নতুন আসছে, সেগুলা কিছুটা আমাদের দেশে আছে, আবার কিছুটা নাই। আচ্ছা, যেমন রিসেকশন করা, এটা আগে ছিল না, এখন আমাদের অহরহ হচ্ছে সব জায়গায়, সব ইউরোলজিস্ট এটা করেন। কিমোথেরাপি দেওয়া অহরহ হচ্ছে, অনকোলজিস্ট আগে এত দিতেন না, এখন সবাই দেন, অনকোলজিস্টরা সবাই কিমোথেরাপি দেন। মূত্রথলির ভিতরে যে কেমিক্যালগুলো দেওয়া বা ইমিউনোথেরাপি দেওয়া অ্যাভেলেবল ইন বাংলাদেশে, সুতরাং এটা দেওয়া সম্ভব হচ্ছে। আচ্ছা, আচ্ছা, বহির্বিশ্বে যদি চিকিৎসার কথা বলি, যে বহির্বিশ্বে কি কি ধরনের সুযোগ আছে অ্যাপ্লাই করতে পারে? আচ্ছা, তারা সেই ক্ষেত্রে তারা সেটা করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি যে বলেন যে রিকারেন্স আবার হবেই, সেটা কি সেই ক্ষেত্রেও আবারও হবে? ইয়েস, আচ্ছা, হবে, রিকারেন্স হবেই, তবে এটা ডিলে করানো যায়। 1 বছর পরে বা 3 বছর পরে ডিলে হইল, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাইবো, এটা রোগীদের সুবিধার্থে যে চিকিৎসার যে ব্যয় বা চিকিৎসার যে খরচের ব্যাপারটা একটু যদি বলতেন। এটা হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে।
এক এক হসপিটাল এক এক ধরনের চার্জ করা হয়। আমি তো গণস্বাস্থ্য মেডিকেল কলেজে আছি, সেখানে আমরা খুব মানে একদম একটা রিসেকশন করলে একটার পেশেন্টের ফুল 10,000 থেকে 15,000-এর মধ্যে, আচ্ছা, সাধ্যের মধ্যে, হ্যাঁ সাধ্যের মধ্যে চলে যায়। আচ্ছা আচ্ছা, এটা অন্য জায়গায় হয়তো 50 থেকে 60,000 টাকা লাগবে হাসপাতাল, কিন্তু মানে তারপরও সাধ্যের মধ্যে চিকিৎসা আসলে আছে, অবশ্যই সাধ্যের মধ্যে আছে, এবং অহরহ চিকিৎসা হচ্ছে। জি, আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম মূত্রথলির টিউমার ও তার চিকিৎসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা ফোকাস করব হচ্ছে ট্রাইসেপ অ্যান্ড বাইসেপকে। এখন এখানেও দেখা যাচ্ছে ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ ইজ এ ভেরি স্মল মাসল, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমামই যেহেতু যারা জিমে যাচ্ছে অথবা বডি বিল্ডিং যখন শুরু করছে, সবার মেইন ফোকাসটা থাকে হচ্ছে আর্মসটাকে কীভাবে ভিজিবল করা যায়। এখন এই জন্য অনেক বেশি দেয়, মানে টাইম দিয়ে ফেলে, কিন্তু এই পরিমাণ ডেভেলপমেন্ট হয় না। তো আমরা দেখাবো শর্টকাট ওয়েতে কীভাবে আর্মসটার ডেফিনেশনটা অথবা আর্মসটার ভিজিবিলিটি কীভাবে বাড়ানো যায় সেটা আমরা করবো। যেহেতু আমরা শর্টকাট বলছি, শর্টকাটের রিজনটা হচ্ছে আমরা এটাকে সুপার সেটের মাধ্যমে অল্প টাইমের ভিতর কীভাবে আর্মসটার ম্যাসিভনেস এবং ডেফিনেশন একই সাথে আমরা আনতে পারি, এই জিনিসটা দেখবো। এবং আর্মসের সবচেয়ে ভালো জিনিসটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ভাস্কুলারিটি। যদি আপনার আর্মসের ম্যাসিভনেস থাকে কিন্তু ভাস্কুলারিটি না থাকে, তাহলে আর্মসের ভিজিবিলিটি ওই পরিমাণ দেখা যাবে না। সুতরাং দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভাস্কুলারিটি এক্সারসাইজগুলো আমরা আপনাদের দিব, যে কীভাবে এক্সারসাইজগুলো করছেন, ভাস্কুলারিটি কীভাবে আসবে। কিন্তু একই সাথে যদি আপনার বডিতে ফ্যাট থাকে আর আপনি যদি প্রপার ডায়েটে না থাকেন, তাহলে ভাস্কুলারিটি কখনোই আসবে না। তো এখন আমরা দেখাচ্ছি যে কীভাবে এক্সারসাইজগুলো করছি, তবে এটাও আমরা কিন্তু 3টা পার্টে দেখাবো। তারপর 3টা এক্সারসাইজ যদি আপনি সিরিয়ালি আপনি করেন, তাহলে আপনার ওই জিনিসটা হবে, মানে বেনিফিটটা হবে। কিন্তু যদি সিকোয়েন্স যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু ওই বেনিফিটটা পাবেন না। এই জন্য আপনি কেয়ারফুলি আপনি সিকোয়েন্সটা দেখবেন, কারণ সিকোয়েন্সটা হচ্ছে মেন ভাইটাল। ওকে, রেডি? ওকে, প্রথমে সে শুরু করবে হচ্ছে ট্রাইসেপ দিয়ে। ইয়েস, এটা হচ্ছে বেসিক মুভমেন্ট। আমরা যে জিনিসটা বলি, এটা হচ্ছে কেবলস বলি আমরা, যে কিক ব্যাকস। তো কেবলস দিয়ে জিনিসটা করবে, আপনি রোপের মাধ্যমে করার রিজনটা হচ্ছে রেঞ্জ অফ মোশনটা তার বেড়ে গেল। যদি নর্মাল স্টিক দিয়ে করে, স্টিক যদি আপনি রোপ না থাকে, আপনি স্টিক দিয়ে জিনিসটা পারবেন, কিন্তু রেঞ্জ অফ মোশনটা একটু কম থাকবে, ওভারঅল ট্রাইসেপের ডেফিনেশনটা আসবে না। এবং এটা হচ্ছে এক্সস্টিং একটা এক্সারসাইজ, এটা পাম্পিং বলি আমরা, এক্সারসাইজ বলি। এটা হচ্ছে কোনো রিপিটেশন আপনি করবেন না, হেভি ওয়েট নেওয়ার কোনো দরকার নেই। আপনি 25-50, অনেক সময় দেখা যায় অনেক সময় 100টা পর্যন্ত অনেকে মানে, এতে কোনো আপনার হবে না, ক্ষতি হবে না। কারণ এটা হচ্ছে প্রচুর ব্লাড আমরা ওখানে জাস্ট আনছি, যাতে ট্রাইসেপটাকে একটু রেডি করছি আসলে বেসিক্যালি। ওকে, দেন গো কাম। ইয়েস, এরপরে সঙ্গে সেই জিনিসটা করবে, সেটা হচ্ছে মানে নন স্টপ, কোনো নেবে না, রেস্ট নেবে না। রেস্ট না নিয়ে সে চলে যাবে বাইসেপের জন্য, এবং যেটা আমরা বলেছিলাম ভাস্কুলারিটির জন্য। এটা যে বাইসেপ কাল মারছে উইথ দ্য হেল্প অফ দ্য কেবলস। রিজন হচ্ছে এটা ম্যাসিভনেস তো আসবে, এর সাথে যে জিনিসটা হবে ভাস্কুলারিটিও বাড়বে। ওকে, রেডি গো। ওকে, আর আরেকটা জিনিস আপনি করবেন, খেয়াল করবেন, ভাস্কুলারিটির যে মুভমেন্টগুলো, এটা কিন্তু আপনি হেভি ওয়েট নিয়ে করলে কোনো হবে না, লাভ হবে না। কারণ যত বেশি ব্লাড আসবে, তত বেশি ভাস্কুলার ডাইলেশন হবে, তখনই কিন্তু ভাস্কুলারিটিটা ভিজিবল হবে। এই জন্য আমরা যে জিনিসটা বলি, ইটস এ পাম্পিং মোশন। কারণ ভাস্কুলার যে এক্সারসাইজের জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু পাম্প মোর ব্লাড ওই মাসলে। এই জন্য আপনি যেরকম হাই রেপিটেশন জিনিসটা করবেন, মানে জাস্ট ফর অ্যাজ এ পাম্পিং মোশনে করবেন। ওকে, স্টপ। ওকে, এখন যে জিনিসটা আমরা বলছি, যেটা সুপার সেটের মাধ্যমে যে জিনিসটা করছি, মানে একটার থেকে একটা, এখানে আমার মাঝখানে কোনো রেস্ট নেওয়ার দরকার নেই। অন্যান্য সুপার সেটে যেটা আমরা বলি, যে 2টা প্রোগ্রাম শেষ করার পরে মাঝখানে আপনি 30 সেকেন্ড রেস্ট নিতে পারেন। এখানে নন স্টপ করবেন আপনি, কারণ যখন আপনি ট্রাইসেপ করছেন, তখন বাইসেপে কিন্তু কোনো হচ্ছে না, ওয়ার্কলোড পড়ছে না। আবার যখন বাইসেপ করছেন, তখন ট্রাইসেপ কিন্তু অলরেডি রেস্টে চলে গেল। ওইটুকু রেস্টে আপনার জন্য যথেষ্ট, যেহেতু আপনি প্রচুর ব্লাড আপনাকে আনতে হবে। যদি বেশি রেস্ট নেই, এখানে ব্লাডটা চলে যাবে, আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে। তো আমরা যেটা বলি, এটা 3 থেকে 5 সেট করলে ইনাফ, এবং ইট উইল টেক অ্যাবাউট 2 to 3 মিনিটস। সুতরাং খুব একটা লাগছে না, সময় লাগছে না। তবে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। তার মানে কী করছি, আমরা হাতটাকে ডেভেলপ করার জন্য প্রথমে আমরা জিনিসটাকে রেডি করছি বাই পাম্পিং মোর ব্লাডস। এখন সেকেন্ড দিন আমরা যে জিনিসটা আমরা চলে যাবো কীভাবে হাতের ম্যাসিভনেসটা আনতে হবে। প্রিয় দর্শক, ছোলা আমাদের সবার খুব পছন্দের একটি খাবার। চলুন ছোলার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে।
শুধুমাত্র রোজাই নয়, আজকাল কিন্তু আমরা সবসময় ছোলা খেয়ে থাকি। ছোলার কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, এটা প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত। কেননা ছোলা হচ্ছে আমাদের শরীরে বেশ প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। এটি ডাল হিসেবে এত বেশি উন্নত কেননা এই ডালে রয়েছে হাই ফাইবার, অর্থাৎ ছোলা থেকে পেয়ে যাবেন আপনি অনেক খাদ্য আঁশ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলা খাওয়ার পর সেটি আমাদের রক্তে ব্লাড সুগারের মাত্রা খুব ধীরে ধীরে বাড়ায় এবং ছোলার ফাইবার ব্লাডে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই জন্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ছোলার কিন্তু কোনো জুড়ি নেই এবং তাদের খাদ্য তালিকায় আমরা পুষ্টিবিদ হিসাবে কখনো কোনো না কোনোভাবে ছোলা লিখে থাকি। তবে এটা ঠিক, যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য এই ছোলা অবশ্যই খাওয়া যাবে না। ছোলার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ছোলার মধ্যে বেশ কিছু মিনারেলস পাওয়া যায়, বিশেষ করে কপার, ম্যাঙ্গানিজ, যেগুলো খুব লেস অ্যামাউন্টে আমাদের শরীরে লাগে কিন্তু যাদের আমাদের শরীরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধুমাত্র কার্বোহাইড্রেট, ফাইবার বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস হিসেবে কিন্তু ছোলার কোনো জুড়ি নেই এবং এটিকে কমপ্লিট মিল হিসেবে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, কারণ এই একটি ছোলা থেকে মেজর এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের সব কিছুই পাওয়া যায়। তবে আমাদের দেশে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায় যে ছোলা অনেককেই দেখা যায় যে না ভিজিয়ে খুব কুইক সিদ্ধ করে খেতে, যেটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয়, অথবা সেটা সম্ভব না হলে মিনিমাম 6 ঘন্টা আপনাকে ছোলা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলার যে বাহ্যিক কেমিক্যালস বা ফাইটিনসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং সেই ছোলা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও রোজা ছাড়াও আমরা সবসময় বলে থাকি যারা এক্সারসাইজ করেন তাদেরকে ছোলাটা একটি মিল হিসেবে রাখতে, বিশেষ করে ছোলার সাথে যদি টক দই অ্যাড করে খাওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই আপনি পেয়ে যাবেন। যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা দুপুরের বা রাতের মিল হিসেবে অনেক সময় টক দই, ছোলা ও সবজি এই 3টা খাবারকে রেকমেন্ড করে থাকি, কেননা ছোলার ফাইবার শরীরের ওজন কমাতে সাহায্য করে। দর্শক, প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদেরকে সারাদিনে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল সবই খেতে হয়, যার মধ্যে প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা এই ডালটাকে এবং বাদামকে রিকমেন্ড করে থাকি। তাই যাদের ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেই জন্য মাছ, মাংস একটু কমিয়ে প্রোটিনের সেই চাহিদা যদি ছোলা থেকে পূরণ করা যায় তবে কিন্তু সহসায় আপনি রক্তে কোলেস্টেরল কমাতে পারবেন। এছাড়া ছোলা আমাদের দেশে সাধারণত 2 ভাবে খাওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আস্ত ছোলা, যেটাকে আমরা অনেক সময় ভেজে খাই, মানে রোস্টেড হিসেবে খাই অথবা সিদ্ধ করে খাই। আরেকটি হচ্ছে ছোলার ছাতু। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ছোলাকে পাউডার করে এই ছাতুটিকে ব্যবহার করা হয়। যাদের ওজন বাড়ানোর প্রয়োজন হয় এবং বাচ্চাদের খাবারে সাধারণত এই ছোলার ছাতু ব্যবহার করা হয়ে থাকে। আর আস্ত ছোলা আমাদের দেশে আমরা রোজার সময় লক্ষ্য করেছেন যে ছোলাটাকে অনেক তেল দিয়ে ভুনে খাওয়া হয়। দর্শক, যে কোনো খাবারেরই কিন্তু রয়েছে আসলে অনেক পুষ্টিগুণ, কিন্তু সেই পুষ্টিটা আপনি কিভাবে পাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার রান্নার উপর। তাই আমার সাজেশন হবে খুব বেশি তেল দিয়ে ছোলাকে ভুনে তার পুষ্টিগুণটাকে নষ্ট করবেন না, বরং ছোলা সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ, একটু অলিভ অয়েল বা একটু সরিষার তেল মিক্স করে নিলে সেটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, কারণ রাতেই মুখের ভেতর ব্যাকটেরিয়া ক্ষতিকর কাজ বেশি করে থাকে, আর সকালে দাঁত ব্রাশ করা উচিত নাস্তার পর। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। এবং যেসব মায়েরা রোজা রাখেন এই অবস্থায় তাদের বেলায় বলছি তারা যখন ইফতার করেন অতিরিক্ত পানি পান করবেন বা শরবত পান করবেন এবং ফলমূলাদি খাবেন। আচ্ছা, হ্যাঁ, এবং এই স্পাইসি ফুড এবং ভাজা পোড়াগুলি অ্যাভয়েড করলে বেশি ভালো হয় তাদের জন্য।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।